হাই, ফিজিক্স পরিষদে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা মোশন ইন স্ট্রেট লাইন নিয়ে পড়ব। এই চ্যাপ্টারে আমরা সরলরৈখিক গতিতে বস্তুর বিভিন্ন রকমের বেগের সঙ্গে সময়ের লেখচিত্র, সরণের সঙ্গে সময়ের লেখচিত্র, এগুলো সম্বন্ধে আমরা জানব। সরলরৈখিক গতি বলতে আমরা বুঝি যে একটা স্ট্রেট লাইনে মোশন। আবার ধরো অভিকর্ষের অধীনে গতি, ধরা যাক একটা বলকে আমরা ওপরের দিকে ছুড়লাম বা ওপর থেকে একটা বলকে আমরা ড্রপ করলাম, এখানেও বলটা কিন্তু সরল রেখায় পড়বে। তো এই সমস্ত গতিতে কীরকমভাবে মোশনটা হয়, বেগের সঙ্গে সময়ের লেখচিত্র কীরকম হয় বা সরণের সঙ্গে সময়ের লেখচিত্র কীরকম হয়, এগুলো সবই আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব। আর তার সঙ্গে সঙ্গে সরলরৈখিক গতির যে সমস্ত সমীকরণগুলি আছে সেই সমীকরণগুলো আমরা দেখব এবং সেগুলোকে প্রমাণ করব আমরা গ্রাফের সাহায্যে। আর এই সংক্রান্ত সমস্যা কিভাবে সমাধান করা যায় সেগুলিও আমরা জানব। তাহলে আর সময় নষ্ট না করে তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। শুরু করা যাক মোশন ইন স্ট্রেট লাইন। দেখো, সরল রৈখিক গতি মানে একটা সরল রেখা বরাবর গতি। তো ধরো মেঝের উপরে আমরা একটা বলকে ছুঁড়ে দিলাম, তাহলে বলটা কি হবে, একটা স্ট্রেট লাইন ধরে চলতে থাকবে, এটা হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। আবার একটা বলকে ওপরের দিকে ছুঁড়ে দিলাম বা ওপর থেকে একটা বলকে আমরা ড্রপ করলাম, তাহলে এই সমস্তই হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন। তো মোশন ইন স্ট্রেট লাইন এর সম্বন্ধে তোমাদের ধারণা ক্লাস 9-এই হয়ে গেছে। সেখানে তোমরা বেসিক যে ডেফিনেশনগুলো সেগুলো পড়েছো, তো সেগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাইছি না। আমি মেন কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করি। প্রথম কথা হচ্ছে স্পিড। স্পিড স্পিড বলতে আমরা কি বুঝি? স্পিড মানে হচ্ছে পার ইউনিট টাইমে যে ডিস্টেন্স কভার করে, ডিস্টেন্স বাই টাইম, সিম্পল। এই স্পিড আবার ইউনিফর্ম হতে পারে বা নন ইউনিফর্মও হতে পারে। ইউনিফর্ম, নন ইউনিফর্ম। হোয়াট ইজ ইউনিফর্ম স্পিড? তোমরা সবাই জানো যে আমরা যদি এরকমভাবে ধরি যে সমান সময়ের ব্যবধানে এক সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে সেটাকে বলবো আমরা ইউনিফর্ম স্পিড। ঠিক আছে? ধরো প্রথম 1 সেকেন্ডে ও 1 মিটার গেল, পরের 1 সেকেন্ডেও 1 মিটার গেল, তারপরের 1 সেকেন্ডেও 1 মিটার গেল, তাহলে আমরা সেটাকে বলবো কি, যে এটা হচ্ছে ইউনিফর্ম স্পিড আছে। আর নন ইউনিফর্ম মানে যদি না হয় তাহলে সেটাকে আমরা বলবো নন ইউনিফর্ম স্পিড। নন ইউনিফর্ম স্পিড যদি হয় তখন আমরা কি করি, অ্যাভারেজ স্পিড বের করব। অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি? অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। গড় দ্রুতি এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে ধরো একটা বস্তু, একটা পার্টিকেল এই একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, স্টার্ট করলো এখান থেকে, প্রথম t1 সেকেন্ডে এটা s1 ডিস্টেন্স কভার করলো, পরের t2 সেকেন্ডে s2 ডিস্টেন্স কভার করলো, এবং বলা আছে s1/t1 নট ইকুয়াল টু s2/t2। মানে পার ইউনিট টাইম এখানে যতটা ডিস্টেন্স কভার করে, এখানে পার ইউনিট টাইমে কিন্তু একই ডিস্টেন্স কভার করছে না, মানে নন ইউনিফর্ম স্পিডে আছে। তখন আমরা অ্যাভারেজ স্পিড কী করে বের করব? অ্যাভারেজ স্পিড মানে হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। ঠিক আছে? এই গেল অ্যাভারেজ স্পিড। নেক্সট আমরা চলে আসি এবার ভেলোসিটি। ভেলোসিটি এটার মানে হচ্ছে
ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি বলতে আমরা বুঝবো পার ইউনিট টাইমে যে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকেই আমরা বলবো হচ্ছে ভেলোসিটি। ইটস আ ভেক্টর কোয়ান্টিটি। এটাই হচ্ছে স্পিড আর ভেলোসিটির মধ্যে একটা ডিফারেন্স, যে স্পিড বলতে আমরা বুঝি যে পার ইউনিট টাইমে যে ডিস্টেন্স কভার করবে, আর ভেলোসিটি বলতে আমরা বুঝবো হচ্ছে পার ইউনিট টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো একটা সার্কেল আছে, এই সার্কেলের রেডিয়াস হচ্ছে 1 মিটার। একজন এখান থেকে স্টার্ট করলো, তার ডায়ামেট্রিক অপোজিট পয়েন্ট এই বি পয়েন্টে পৌঁছলো, এখান থেকে এ চলতে চলতে এই পর্যন্ত আসলো, এই এ থেকে বি পর্যন্ত আসলো, তার টাইম লাগছে ধরো 5 সেকেন্ড। এবার তোমাকে বললো যে স্পিড কত। স্পিড কি হবে? স্পিডের হবে কি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখানে ডিস্টেন্স বলতে কি বুঝবো, এই যে অর্ধবৃত্তটা হলো তার অর্ধ পরিসীমা, ঠিক আছে, এই বৃত্তটার অর্ধ পরিসীমা মানে পাই আর বাই টাইম। তাহলে পাই আর মানে 3.14, আর আর মানে হচ্ছে 1 মিটার, আর টাইমটা হচ্ছে 5 সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। কিন্তু যদি আমি বলি ভেলোসিটি কত, ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার ডিভাইডেড বাই টাইম হচ্ছে কত, 5 সেকেন্ড, মানে 0.4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভেলোসিটি আর স্পিড। এই দুটোর মধ্যে কিন্তু ভ্যালু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি একটা স্ট্রেট লাইন বরাবর যায় তাহলে আমরা বলবো যে যেটাই স্পিড সেটাই হচ্ছে ভেলোসিটি, কিন্তু যদি এটা বক্রপথে যায় তখন কিন্তু স্পিড আর ভেলোসিটি দুটো সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? ঠিক যেমনভাবে স্পিড ইউনিফর্ম এবং নন ইউনিফর্ম দুরকম হতে পারে, তেমনি ভেলোসিটিও কিন্তু ইউনিফর্ম আর নন ইউনিফর্ম দুরকমই হতে পারে। ইউনিফর্ম ভেলোসিটি বলতে আমরা কি বুঝবো? ভেলোসিটি আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে কি? যার একটা ম্যাগনিটিউড থাকছে এবং তার ডিরেকশানও আছে। যদি এই ভেলোসিটির ম্যাগনিটিউড এবং ডিরেকশান এই দুটোই টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, তাহলে স্পিডে কি ছিল? স্পিডে আমরা বলছিলাম সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলেই হয়ে যাবে কি, ইউনিফর্ম স্পিড। কিন্তু এখানে আমরা বলছি ভেলোসিটিতে কিন্তু ডিরেকশানও যদি চেঞ্জ না হয়, ম্যাগনিটিউডটা থাকতেই হবে, সমান সময়ে সমান ডিস্টেন্স কভার করছে, সঙ্গে সঙ্গে তার ইয়েও চেঞ্জ হচ্ছে না, মানে ডিরেকশানও চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বলবো সেটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, নন ইউনিফর্ম মানে কি? নন ইউনিফর্ম মানে ধরো এরকম হলো যে একটা স্ট্রেট লাইন দিয়ে যাচ্ছে, স্ট্রেট লাইন বরাবরই যাচ্ছে, কিন্তু সমান সময়ে সমান ডিস্টেন্স কভার করলেও তার ডিরেকশান চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে আমরা বলবো কি, নন ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। কীরকম? ধরো প্রথমে এই দিকে যাচ্ছিল 5 মিটার, টাইম লাগছিল 1 সেকেন্ড, তারপরের 1 সেকেন্ড এইভাবে গেল 5 মিটার 1 সেকেন্ড। এখানে দেখো সমান সময়ে সমান ডিস্টেন্স কভার করেছে, তাহলে আমরা বলবো এখানে কি আছে, ইউনিফর্ম স্পিডে আছে। কিন্তু ভেলোসিটি প্রথমে ডিরেকশান ছিল এই দিকে, এখন ভেলোসিটির ডিরেকশান হয়ে গেল কোন দিকে, এই দিকে, তাহলে এখানে কিন্তু ভেলোসিটি ইউনিফর্ম
হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে ইউনিফর্ম স্পিডে থাকলেও ভেলোসিটি কিন্তু নন ইউনিফর্ম হতে পারে। তার আরও একটা ভালো উদাহরণ, ধরো বৃত্তপথে কোনো একটা বস্তুকণা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা পয়েন্টে বৃত্তপথে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির ডিরেকশন হয় কোন দিকে? অ্যালং দ্য ট্যানজেন্ট, স্পর্শক বরাবর। তার মানে এখানে ভেলোসিটির ডিরেকশন এই অ্যারো। যদি আমরা এইখানে বলি ভেলোসিটির ডিরেকশন কোন দিকে হবে? এই দিকে। এখানে যদি বলি ভেলোসিটির ডিরেকশন এই দিকে। ইউনিফর্ম স্পিডে ধরো যাচ্ছে, ধরো প্রত্যেক জায়গায় স্পিডের ম্যাগনিটিউড হচ্ছে, স্পিডটা হচ্ছে ভি, মানে ভেলোসিটির ম্যাগনিটিউড ভি, কিন্তু ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো কি? নন ইউনিফর্ম ভেলোসিটিতে আছে। ঠিক আছে, যাই হোক এগুলো সবই তোমরা ক্লাস 9-এ পড়েছো, তাই আর ডিটেলসে আর কিছু বলছি না। এবারে আমরা যেটা আসছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ সহজ কথায় আমরা কি বুঝবো? তাৎক্ষণিক বেগ বলতে আমরা কি বুঝবো? তাৎক্ষণিক বেগ মানে কি? যে একটা মোমেন্টের বেগ, মানে কোনো একটা মুহূর্তের বেগ। ধরো তুমি বাড়ি থেকে যাত্রা শুরু করেছো সকাল 7টায়, তোমাকে স্টেশনে পৌঁছতে 10 মিনিট সময় লাগে। এবার আমি তোমার ভেলোসিটি ধরো নন ইউনিফর্ম ভেলোসিটি রয়েছে, ভেলোসিটি একটা স্ট্রেট লাইনেই ধরো যাচ্ছ, তার মানে স্পিডও ধরো নন ইউনিফর্ম থাকছে না, নন ইউনিফর্ম স্পিড রয়েছে। এবার আমি তোমাকে বললাম যে 7টা 5 মিনিটে তোমার ভেলোসিটি কত ছিল। এই যেই ভেলোসিটিটা, এটাকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক গতিবেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ঠিক আছে, তাহলে বোঝা গেল ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে একটা মুহূর্তের ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এটা কীরকম ব্যাপারটা? ধরো তুমি বাড়ি থেকে স্টেশনের দিকে যাচ্ছ এইরকম একটা পাথ দিয়ে, এইখান থেকে এই হচ্ছে তোমার বাড়ি আর এখানে হচ্ছে স্টেশন। ঠিক আছে, এবারে 7টা 5-এ তুমি ছিলে এই জায়গায়, এই পজিশানে তুমি 7টা 5-এ ছিলে। আমরা ফার্স্ট যেটা করব, এর খুব কাছাকাছি একটা সময়, একটা টাইম, একটা ডিস্টেন্স, দুটো পয়েন্ট নিয়ে নেব। এটা খুব কাছে, ডেল্টা এস। তাহলে আমরা বের করতে চাইছি ও পয়েন্টে তার ভেলোসিটি কত ছিল। এবার ও পয়েন্টের খুব কাছে দুটো পয়েন্ট নিয়ে নিয়েছি, এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডেল্টা এস। ঠিক আছে, তো এইটুখানি ডিস্টেন্স, যদিও এর ভেলোসিটি নন ইউনিফর্ম, কিন্তু এইটুখানি ডিস্টেন্সের মধ্যে তার ভেলোসিটির চেঞ্জকে আমরা নগণ্য ধরতে পারি, কারণ খুব কম সময় লাগবে। কারণ ডেল্টা এস ডিস্টেন্স কভার করতে ধরো ডেল্টা টি সময় লাগছে। এবার ভাবো যে এই ডেল্টা টি সময়ের ব্যবধান মানে কতটা? সময়ের ব্যবধানটা কিন্তু 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের থেকে অনেক কম, মানে 0.001 সেকেন্ড ধরো। তাহলে দেখো যদিও ভেলোসিটি এখানে চেঞ্জিং, কিন্তু এই 0.01 সেকেন্ডের মধ্যে তার ভেলোসিটির চেঞ্জ যেটা হবে সেটাকে আমরা নগণ্য ধরতে পারি। তাহলে এইটুখানি সময়ের মধ্যে আমরা ধরতে পারি ইউনিফর্ম ভেলোসিটিতে রয়েছে। তাহলে এইটুখানি সময়ের মধ্যে তার বেগ কত হবে? ডেল্টা এস বাই ডেল্টা টি। এটাকে আমরা বলবো ও পয়েন্টের ভেলোসিটি বা তাৎক্ষণিক বেগ। কন্ডিশন কি? কন্ডিশন একটাই, ডেল্টা টি টেন্ডস টু 0, মানে খুব ছোট হবে, 0-র কাছাকাছি হবে। ক্যালকুলাসের ভাষায় এটাকে বলা হয় ডিএস ডিটি। ঠিক আছে, তোমরা ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়বে, এখানে
এইভাবেই আসছে যে ডিএস ডিটি এইটা হচ্ছে ভেলোসিটি। ক্লিয়ার? বেশ, তোমরা অ্যাক্সিলারেশনও পড়েছো। অ্যাক্সিলারেশন হচ্ছে বেগ বৃদ্ধির যে হার, সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাক্সিলারেশন। আর নেগেটিভ অ্যাক্সিলারেশন মানে যদি বেগ বৃদ্ধি পাওয়ার বদলে বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে, তাহলে সেটাকে আমরা বলি কি, যে রিটার্ডেশনে রয়েছে বা নেগেটিভ অ্যাক্সিলারেশনে রয়েছে, মন্দন বলি আমরা বাংলাতে। ঠিক আছে? এই ত্বরণ বা মন্দন এটাও আবার ইউনিফর্ম হতে পারে, আবার নন ইউনিফর্ম হতে পারে। তো সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এটার ব্যাপারটা কি একটুখানি বলে দিই। অ্যাক্সিলারেশন, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হলো যদি এই রকম হয় যে অ্যাক্সিলারেশন বাড়া বা কমা যাই হোক না কেন, সেটা যদি সমান হারে হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে? সরি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মানে হচ্ছে বেগ বৃদ্ধির হারটা যদি সমানভাবে হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, বা অ্যাক্সিলারেশনের মানটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। ঠিক আছে? কীরকম ব্যাপারটা একটুখানি বলি। ধরো আমরা এই দিকে আমরা টি করছি আর এই দিকে হচ্ছে ভেলোসিটি। ঠিক আছে? ধরো একটা পার্টিকেল যখন শুরু করলো তখন তার ভেলোসিটি ছিল 0। 1 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 5। ঠিক আছে? 2 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 10। 3 সেকেন্ড পর তার ভেলোসিটি হলো 15। তাহলে প্রথম 1 সেকেন্ডে তার ভেলোসিটি বৃদ্ধির হার কত? 5। ঠিক আছে? তারপরের 1 সেকেন্ডে ভেলোসিটি বৃদ্ধির হার কত? 5। তারপরের 1 সেকেন্ডে ভেলোসিটি বৃদ্ধির হার কত? 5। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে এইটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন রয়েছে, কারণ এইখানেও অ্যাক্সিলারেশন 5, এখানেও অ্যাক্সিলারেশন 5, এখানেও অ্যাক্সিলারেশন 5। এবারে ধরো যদি আমাদের এই রকম হতো, প্রথমে 12 হলো, তারপরে ধরো 18 হলো, তাহলে প্রথম 1 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? 5, মানে ত্বরণ হচ্ছে কত? 5। পরের 1 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত হয়ে যাবে? 7, মানে ত্বরণ হচ্ছে কত? 7। তারপরেরটায় কত হচ্ছে? 12 থেকে 18 হলো, মানে 6। তাহলে এবারে দেখো ত্বরণ প্রথমে বেড়েছে, তারপরে ত্বরণ কমেছে, তার মানে এটা হয়ে গেল কি? নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। বোঝা গেল? তাহলে ইউনিফর্ম আর নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা আমরা বুঝলাম যে অ্যাক্সিলারেশনের মানটা যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না হয় বা বেগ বৃদ্ধির হারটা যদি একই থাকে, তাহলে আমরা সেটাকে বলবো ইউনিফর্ম। আর বেগ বৃদ্ধির হারটা যদি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ক্লিয়ার? বেশ, এবারে আমরা লেখচিত্রে চলে আসি। তো প্রথমে আমরা বিভিন্ন লেখচিত্র তোমরা এখানে পড়বে। তো ফার্স্ট আমরা আসছি ভিটি গ্রাফ। ঠিক আছে? ভিটি লেখচিত্র, ভিটি লেখচিত্র মানে সময়ের সঙ্গে সঙ্গে বেগের পরিবর্তনটাকে আমরা প্লট করব। ঠিক আছে? আচ্ছা, লেখচিত্র বোঝার আগে আমি একটুখানি তোমাদের বলি যে লেখচিত্র ব্যাপারটা কি। দেখো,
গ্রাফ পেপারে তোমরা লেখচিত্র অলরেডি ড্র করতে শিখেছো। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে সরল রেখার সমীকরণ পড়বে y = mx + c, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। তো y = mx + c এটার মানেটা কি? এই যে এই রকম যদি কোনো স্ট্রেট লাইন, এটা যদি কোনো ইকুয়েশন হয়, তার গ্রাফ হবে এই রকম, ঠিক আছে। এই যে সরল রেখাটা আমরা আঁকলাম, এই সরল রেখাটার সমীকরণ হচ্ছে y = mx + c। এই এমটাকে বলা হয় এই যে এই স্ট্রেট লাইনটা তার স্লোপ বা নতি, স্লোপ বা নতি। স্লোপ কথাটার মানে কি? যে এই সরল রেখাটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে, এই ধরো এক্স অক্ষের সঙ্গে ধরো থিটা কোণ করলো, তাহলে এই ট্যান থিটাটাকে আমরা বলবো স্লোপ। তাহলে হোয়াট ইজ স্লোপ? স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে যে কোনো একটা সরল রেখা, সেই সরল রেখা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, সেই কোণের ট্যানজেন্ট যদি আমরা নিই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওই সরল রেখাটা স্লোপ বা নতি, ঠিক আছে। তো স্লোপ দু রকমেরই হতে পারে, পজিটিভ স্লোপও হতে পারে, আবার নেগেটিভ স্লোপও হতে পারে। যেমন দেখো এইটা আমরা যেটা আঁকলাম, এটা হচ্ছে পজিটিভ স্লোপ। আবার যদি এই রকম একটা স্ট্রেট লাইন থাকে, তাহলে দেখো এটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে নিচের দিকে থিটা কোণ করছে, তখন স্লোপের ভ্যালু হয়ে যাবে কত? নেগেটিভ চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ পজিটিভ অক্ষের সঙ্গে যে কোণ করে তার ট্যানজেন্টটাকে আমরা বলি হচ্ছে স্লোপ। তো এখানে এই দিকে থিটা করেছে, সেই জন্য আমরা এটা হয়ে যাবে কত? ট্যান মাইনাস থিটা বা মাইনাস ট্যান থিটা আমরা বলবো এই স্লোপ বা নেগেটিভ স্লোপ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল। তাহলে আমাদের যদি কোনো সরলরেখার সমীকরণ এই রকম হয়, তখনই আমরা বলবো হচ্ছে যে এটা কীরকম স্ট্রেট লাইন হবে, y = mx + c হলেই আমরা বলতে পারবো যে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাহলে দেখি ভিটি লেখচিত্রে আমরা ধরো প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি, যেটা এখানে কিছু কমন সিম্বল আমরা ইউজ করব। ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ বলবো আমরা, ফাইনাল ভেলোসিটিটাকে আমরা ভি লিখলাম। তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, অ্যাক্সিলারেশন a = আমরা কি লিখতে পারি? v - u/t or v = u + at। এটাকে একটু সাজিয়ে লিখি, হ্যাঁ, at + u। তাহলে আমি ড্র করব কি? ভি আর টি এর মধ্যে লেখচিত্র। তাহলে ভি আর টি এর মধ্যে যদি ইয়ে করি, তাহলে ভিটাকে আমি রাখবো ওয়াই অক্ষে, টিটাকে রাখবো এক্স অক্ষে, তার মানে কি দাঁড়াচ্ছে? এটা হয়ে যাবে এম, ইউটা হয়ে যাবে সি। আচ্ছা, এই যে সমীকরণ যেটা আমরা টেনেছিলাম, ওখানে সিটা কি? সিটা হচ্ছে এই যে এইটুকু অংশ, এটাকে আমরা বলি হচ্ছে সি, ঠিক আছে। তাহলে বোঝা গেল ভি = u + at। ভিটি লেখচিত্রটা কিন্তু এখানে একটা স্ট্রেট লাইন হবে, কারণ এটা y = mx + c এই ফর্মে রয়েছে। এখানে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটার নতি হয়ে যাবে কি? বস্তুকণার ত্বরণ এর সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে এবারে আমরা ভিটি লেখচিত্র ড্র করব। প্রথমে আসি, ধরো
বস্তু কণা ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে কীরকম হবে গ্রাফটা? ভেরি সিম্পল, লেখচিত্র হবে জাস্ট টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, তাহলে সিম্পলি এই রকম একটা লেখচিত্র হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আসছি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। এবার বডি ধরো ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তার মানে প্রথমে যে স্পিডটা ছিল প্রাথমিক বেগ সেটা হচ্ছে ইউ। তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে? একটু আগেই আমরা বলেছি যে y = mx + c এই ফর্মে হবে। এই রকম ফর্ম হবে। দেখো এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এই স্ট্রেট লাইনটা টি অক্ষের সঙ্গে যে কোণ করবে, এটা যদি থিটা হয় তাহলে এই ট্যান থিটাটাকে আমরা বলবো কি? অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবারে ধরো ইউনিফর্ম রিটার্ডেশন যদি হয়, আচ্ছা তাহলে রিটার্ডেশন মানে আমি বলেছি কি? নেগেটিভ অ্যাক্সিলারেশন। তোমরা আমার সঙ্গে সঙ্গেই খাতার মধ্যে এটাকে প্লট করতে থাকো। মোবাইলটা সামনে রেখে তোমরা দেখার সঙ্গে সঙ্গেই খাতার মধ্যে নিজেরা প্লট করো। তাহলে দেখো এখানে কীরকম হবে? y = mx + c, এখানে -mx হয়ে যাবে, তাই তো? তার মানে নতিটা এখানে হয়ে যাবে নেগেটিভ, অর্থাৎ আমরা এটা হয়ে যাবে v = -at + u। অ্যাক্সিলারেশনটায় আমরা এর জায়গায় মাইনাসে বসিয়ে দেব। তাহলে এই যেইটা হলো, এটার স্ট্রেট লাইনটা এই রকম হবে। এই স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে v = u - at। এটাও এক্স অক্ষের সঙ্গে যে কোণ করবে, মানে টি অক্ষের সঙ্গে যে কোণ করবে, তার থিটাটা, এটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে এই ট্যান থিটাটা হয়ে যাবে কি? -a। ঠিক আছে, এই ট্যান থিটাটাই হচ্ছে এখানে রিটার্ডেশনের ভ্যালুটা। ঠিক আছে, বেশ। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন হলো, ইউনিফর্ম রিটার্ডেশন, এর দুটো জিনিস আমরা করলাম, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং ইউনিফর্ম রিটার্ডেশন। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউনিফর্ম নয়, নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যদি হয় তখন কি করব দেখা যাক। তাহলে ভিটি লেখচিত্র আমরা ড্র করব নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের দুটো কেস হতে পারে। একটা হচ্ছে ইনক্রিজিং অ্যাক্সিলারেশন। ইনক্রিজিং অ্যাক্সিলারেশন মানে কি? অ্যাক্সিলারেশনের ভ্যালু টাইমের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে করব? যদি ইনক্রিজিং অ্যাক্সিলারেশন হয় তাহলে আমাদের স্ট্রেট লাইন কিন্তু হবে না। এটা হবে কিরকম? এই রকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেইখানে হয়ে যাবে কি? এই রকম হয়ে যাবে।
এবার এইটা এরকম হলো কেন? খুব সহজ, এখানে যে অ্যাক্সিলারেশনটা আমরা কি করে বের করব? দেখো আমি বলেছিলাম যে ভিটি লেখচিত্রে যদি আমরা যে স্ট্রেট লাইনটা পাই সেই স্ট্রেট লাইনের নতিটাকে আমরা বলি কি? অ্যাক্সিলারেশন। তো এখানেও আমরা যে কোনো পয়েন্টে আমাদের এখানে অ্যাক্সিলারেশনটা যেহেতু সুষম নয়, ইউনিফর্ম হচ্ছে না, তাহলে প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা হবে তাদের ইয়ে। ধরো আমি t=0তে অ্যাক্সিলারেশন বের করতে চাইছি, কি করে বের করব? এই পয়েন্টে আমরা এই লেখচিত্রের ওপরে একটা ট্যানজেন্ট ড্র করব। এই যে ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে ধরো θ1 অ্যাঙ্গেল করলো, তাহলে আমরা বলতে পারি যে এই পয়েন্টে অ্যাক্সিলারেশন a1 হচ্ছে tan θ1। যদি আমি এই পয়েন্টে অ্যাক্সিলারেশন বের করতে চাই তাহলে এই পয়েন্টে আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করব। এই ট্যানজেন্টটা অ্যাঙ্গেল করছে ধরো θ2, তাহলে a2 বলবো আমরা tan θ2। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? এই যে কার্ভ লাইনটা পেলাম, এই কার্ভ লাইনের যে কোনো পয়েন্টে যদি আমি অ্যাক্সিলারেশন বের করতে চাই তাহলে ওই পয়েন্টে আমরা একটা স্পর্শক টানবো, সেই স্পর্শক টি অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে তার ট্যানজেন্টটা tan θ1টাকে আমরা বলছি অ্যাক্সিলারেশন। এখানে tan θ2টাকে আমরা বলবো অ্যাক্সিলারেশন। ছবি থেকে এটা ক্লিয়ার, a2 গ্রেটার দ্যান a1, কারণ θ2 গ্রেটার দ্যান θ1, তার মানে অ্যাক্সিলারেশনটা টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে। এই জন্য ইনক্রিজিং অ্যাক্সিলারেশনের গ্রাফ এই রকম হয়ে যাবে। নেক্সট আমরা আসছি ডিক্রিজিং অ্যাক্সিলারেশন। ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের গ্রাফটা এটাও বক্ররেখা হবে, কিন্তু গ্রাফটা একটু উল্টে যাবে। হ্যাঁ, এই রকম হবে। ঠিক আছে, কীরকম ব্যাপারটা? ধরো আমি যে কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে আমরা অ্যাক্সিলারেশন জানতে চাইছি, ট্যানজেন্ট ড্র করে দিলাম, তাহলে এই অ্যাঙ্গেল যেটা হলো θ1, তাহলে a1টা হচ্ছে কত? tan θ1। যদি আমি এই পয়েন্টে বের করতে চাই তাহলে এই পয়েন্টে তুমি একটা ট্যানজেন্ট ড্র করে দাও, এটা হচ্ছে কত? θ2, তাহলে a2টা হচ্ছে tan θ2। ছবি থেকে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে θ2 লেস দ্যান θ1, তার মানে আমরা বলতে পারি a2 লেস দ্যান a1, তার মানে এটা হচ্ছে ডিক্রিজিং অ্যাক্সিলারেশনের এক্সাম্পল। ঠিক আছে, একই রকমভাবে তোমরা ইনক্রিজিং রিটার্ডেশন আর ডিক্রিজিং রিটার্ডেশন এটাও পেতে পারো। ইনক্রিজিং রিটার্ডেশন কীরকম হবে? রিটার্ডেশন মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা কমতে থাকবে। সরি, তাহলে এখানে যেটা হবে, এখানে গ্রাফটা কীরকম হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, এই রকম গ্রাফ হবে। ঠিক আছে, ধরো এই পয়েন্টে আমরা রিটার্ডেশন জানতে চাইছি, তাহলে এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব, ড্র করে এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে θ1, তাহলে a1 বলবো tan θ1। ধরো এই পয়েন্টে আমি বের করতে চাইছি, তাহলে এই পয়েন্টে আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করব, সেই ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে যে অ্যাঙ্গেল করবে সেটা ধরো θ2, তাহলে a2 হয়ে যাবে কত? tan θ2। ছবি থেকে এটা ক্লিয়ার, θ2 গ্রেটার দ্যান θ1, তার মানে a2 গ্রেটার দ্যান a1। ঠিক আছে,
তার মানে রিটার্ডেশনের ভ্যালুটা টাইমের সঙ্গে সঙ্গে বাড়ছে, ঠিক আছে? তাহলে ইনক্রিজিং রিটার্ডেশন বুঝতে পারলে। একই রকমভাবে তোমরা ডিক্রিজিং রিটার্ডেশনটা তাহলে নিশ্চয়ই আঁকতে পারবে। ডিক্রিজিং রিটার্ডেশনের ছবি কীরকম হবে? ডিক্রিজিং রিটার্ডেশনের ছবিটা হবে এই রকম। ওকে, তাহলে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ যে কটা হতে পারে আর কি সবগুলো আমরা করলাম। আরেকটা দেখব আমরা, সেটা হচ্ছে এটা খুব মজার একটা এবং এটা জয়েন্টেও অনেকবার এসছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে, যে একটা বলকে তুমি ইউ স্পিড নিয়ে ওপরের দিকে ছুড়ে দিলে, তাহলে বলটা কি হবে? ওপরের দিকে যাবে, গিয়ে ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে, সেখানে গিয়ে ভেলোসিটি 0 হবে, হয়ে আবার নিচে নেমে আসবে। তাহলে মাটির থেকে একটা বলকে আমি ইউ স্পিড দিয়ে ছুড়ে দিলাম, তারপরে ওটা যখন আবার নিচে ফিরে আসবে সেই সময়ে যে ভেলোসিটি টাইম গ্রাফটা হবে সেইটা কীরকম হবে। বোঝা গেল সমস্যাটা? যে একটা বলকে আমরা ইউ স্পিড দিয়ে মাটি থেকে থ্রো করলাম ওপরে, বলটা নিচের দিকে আবার পড়লো, এই সময় তার ভেলোসিটি টাইম গ্রাফ কীরকম হবে সেটা তোমাকে ড্র করতে হবে। তাহলে আমরা একটা বলকে থ্রোন আপওয়ার্ড উইথ ভেলোসিটি ইউ ফ্রম গ্রাউন্ড, এক্ষেত্রে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করব। ভেলোসিটি টাইম গ্রাফ তো বোঝার চেষ্টা করি। প্রথমে যখন t = 0 ছিল, t = যখন 0 ছিল তখন তার ভেলোসিটি কত ছিল? ভেলোসিটি হচ্ছে কত হবে? ভেলোসিটির ভ্যালুটা t = যখন 0 ছিল তখন তার ভেলোসিটির ভ্যালুটা হবে u, তাই তো? তারপরে আস্তে 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 ওটা কি হবে? ম্যাক্সিমাম হাইটে পৌঁছবে, ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে যখন চলে গেল তখন তার ভেলোসিটিটা কত হয়ে গেল? 0। তারপরে ওটা আবার নিচের দিকে পড়তে শুরু করবে, তাই তো? তাহলে ফলিং ডাউনওয়ার্ড, ফলিং ডাউনওয়ার্ড, তখন আবার তার কি হবে? স্পিড ইনক্রিজ করবে, স্পিড ইনক্রিজেস ডাউনওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড ডিরেকশানে স্পিডটা ইনক্রিজ করবে। তাহলে দেখো প্রথমে যখন ওপরের দিকে উঠছিল তখন t = 0-তে তার ভেলোসিটি u ছিল, তারপরে স্পিডটা কি করছিল? স্পিডটা আস্তে 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 ডিক্রিজ হচ্ছিল, ডিক্রিজ হতে হতে 0 হলো, তারপরে 0 হওয়ার পরে এবার যখন ডাউনওয়ার্ড ফল করলো তখন কি হবে? আস্তে 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 তার স্পিড কিন্তু এবারে বাড়তে শুরু করলো। তাহলে এই পুরো জিনিসটাকে আমি গ্রাফে কিভাবে প্রকাশ করব? ভাবো কীরকম ভাবে হতে পারে ভেলোসিটি টাইম গ্রাফটা। ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এই ডিরেকশনটারও কিন্তু একটা মানে আছে। তো দেখো t = যখন 0 তখন তার ভেলোসিটি ছিল কত? u, মানে এই রকম জায়গায় ছিল। এখান থেকে আস্তে 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 এটা কমতে থাকবে, কমতে কমতে এই জায়গায় যখন আসলো তখন কি হয়ে গেল? তার স্পিডটা 0 হয়ে গেল। এরপরে তার ভেলোসিটি কিন্তু আবার বাড়তে শুরু করবে। টি এর ভ্যালু যদি আমরা আরও বাড়াতে থাকি, তার মানে ওপর থেকে এবার যখন নিচের দিকে পড়ছে তখন তার ভেলোসিটি বাড়বে, কিন্তু ভেলোসিটি কোন দিকে বাড়বে?
ভেলোসিটি এবার নিচের দিকে বাড়বে, তার ফলে এই গ্রাফের যে ডিরেকশনটা চলে আসবে সেটা এই দিকে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা ভেলোসিটি টাইম গ্রাফ ড্র করতে পারবো। ঠিক আছে, কিন্তু একই জিনিস যদি এটার ক্ষেত্রে স্পিড টাইম গ্রাফ বলে, স্পিড টাইম গ্রাফ, স্পিড একটা স্কেলার কোয়ান্টিটি, তার ফলে স্পিড টাইম গ্রাফ যখন হবে তখন কিন্তু আমরা আর নিচের দিকে করব না, এবারে আমরা এই রকমভাবে করব। ঠিক আছে, এবং এই দুটো গ্রাফের স্লোপ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে কিন্তু এই গ্রাফের স্লোপ আর এইটার স্লোপ একই হবে। ঠিক আছে, তাহলে স্পিড টাইম গ্রাফ এই রকমভাবে আমরা টানবো, আর ভেলোসিটি টাইম গ্রাফ যখন করছি তখন আমরা নিচের দিকে টেনে দেব। ঠিক আছে, বেশ। এরপরে আমরা আসি এই ভেলোসিটি টাইম গ্রাফ থেকে আমরা কিভাবে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করব সেটা আমরা চলে আসব। দেখো, ডিসপ্লেসমেন্ট ফ্রম ভেলোসিটি ভিটি গ্রাফ। তো প্রথমে একটা ইউনিফর্ম ভেলোসিটির কথাই আমরা ধরি। ইউনিফর্ম ভেলোসিটিতে ধরো যাচ্ছে, তাহলে তার গ্রাফটা কীরকম হবে? এই রকম হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট কি বলবো? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে ভেলোসিটি ইন্টু টাইম, সিম্পল, তার মানে ভি ইন্টু টি। তাহলে এইটুখানি যদি আমরা ভি ধরি আর এইটুখানি যদি টি হয়, তাহলে ভিটিটাকে আমরা লিখতে পারি ও এ ইন্টু ওসি। তার মানে এই যে আয়তক্ষেত্র রেক্ট্যাঙ্গেলটা হলো তার এরিয়া, তাহলে এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ও এ বিসি। তার মানে আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা হয়ে গেল, এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়াটা কি আমরা বলবো কি? ডিসপ্লেসমেন্ট। কখন? যদি একটা পার্টিকেল ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে চলে। এবারে ধরো নন ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন নিয়ে যখন যাচ্ছে তখন কি হবে? ধরো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যখন হচ্ছে, গ্রাফ কীরকম হবে? অলরেডি আমরা গ্রাফ করেছি, এই রকম হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা এই যে স্ট্রেট লাইনটা পেলাম, এটা সমীকরণ কি হবে? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এখানে ডিসপ্লেসমেন্ট আমরা কি করে করব? এই যে গ্রাফটা টি অ্যাক্সিসের সঙ্গে যে ক্ষেত্রটা তৈরি করলো, মানে এই যে এইটা, এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি করেছে, তাই না? এই ট্রাপিজিয়ামটার এরিয়াকে আমরা বলবো যে এস ডিসপ্লেসমেন্ট হয়েছে। তো ট্রাপিজিয়াম এর এরিয়া আমরা কি করে বের করব? আচ্ছা, আমি এ থেকে এই সিডির ওপরে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিচ্ছি। তাহলে এস ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে ট্রাপিজিয়াম এরিয়া অফ ট্রাপিজিয়াম
ও এ বিসি, এটা বলতে পারি আমরা। তোমরা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা জানো। ট্রাপিজিয়ামের এরিয়া কি? ট্রাপিজিয়ামের এরিয়া খুব সিম্পল, যে হাফ ইন্টু প্যারালেল সাইড দুটোর সাম ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ভেরি সিম্পল। তাহলে হাফ ইন্টু এটাকে আমরা লিখতে পারি কি, ও এ প্লাস বিসি ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি, ওসি। এই ওসিটা হচ্ছে টাইম টি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ও এ ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে, আর ওসিটা হচ্ছে টি, আর অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলেছি, এ। তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি, হাফ ইন্টু ও এ, আর বিসিটাকে একটু ভেঙে লিখি। বিসিটাকে আমরা লিখি সিই প্লাস বিই, আর ওসিটাকে আমি টি লিখে দিলাম। তাহলে এখানে আমাদের কি দাঁড়াচ্ছে, এস ইজ ইকুয়াল টু, নিচে লিখছি হাফ ইন্টু ও এ মানে কি ইউ, সিই, সি মানেও ইউই হবে, বিই, বিইটাকে আমি ভেঙে লিখছি বিই বাই এই ইন্টু এই ইন্টু টি। তাহলে হাফ ইন্টু কি দাঁড়াচ্ছে, 2u প্লাস, এবারে দেখো এই বিই বাই এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, তাহলে বিই বাই এইটা হচ্ছে ট্যান থিটা। আবার আমরা জানি যে ট্যান থিটাটাকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন, এই সরলরেখাটার নতি। তাহলে এটার জায়গায় আমরা এ বসিয়ে দিলাম, এটি ইন্টু টি। এটাকে যদি তুমি করো তাহলে দাঁড়াবে কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেলাম, নতুন একটা ইকুয়েশন পেলাম। ইকুয়েশনটা হচ্ছে এইরকম, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট আমরা এই সমীকরণ থেকে বের করতে পারবো, ঠিক আছে। বেশ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে ডিসপ্লেসমেন্ট তো আমরা বের করলাম, আরেকটা সমীকরণও আমাদের করতে দেয়, সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as। এই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটাও আমরা এটা দিয়ে প্রুভ করব, ঠিক আছে। দেখো এখানে দেওয়া আছে ওয়ে ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ, আর বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি, ঠিক আছে। আর ওসি ইজ ইকুয়াল টু হচ্ছে টাইম টি, ক্লিয়ার। তাহলে আমরা প্রুভ করতে হবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। খুব সহজ প্রুভ করা। দেখো ভি প্লাস ইউ মানে কি, ভি প্লাস ইউ মানে হচ্ছে ওয়ে প্লাস বিসি, আর ভি মাইনাস ইউ মানে হচ্ছে বিসি মাইনাস ওয়ে। আবার বিসি মাইনাস ওয়ে মানে হচ্ছে বিসি মাইনাস সিডি, দ্যাট ইজ বিডি। নাও ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, দ্যাট ইজ ইকুয়াল টু OA প্লাস BC ইন্টু BD।
তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু ওএ প্লাস বিসি ইন্টু এডি লিখছি ইন্টু বিডি বাই এডি ইন্টু 2 এইভাবে লিখতে পারি আমরা। জাস্ট আমরা কি করলাম, হাফ ইন্টু ওএ প্লাস বিসি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এডি, এই ফর্মে আমরা লিখে নিয়েছি। নেওয়ার পর ওপরের সমীকরণ ইকুয়েশনটা দেখো, কি কি জিনিস বেশি নিয়েছি, হাফ একটা নিয়েছি, 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে এডি দিয়ে মাল্টিপ্লাই করেছি, এডি দিয়ে আবার এটাকে ডিভাইড করে দিয়েছি। তাহলে কি লাভ হলো, এই যে পুরো জিনিসটা এটা হচ্ছে এস, এইটা হচ্ছে এ, আর এটা হচ্ছে 2। তার মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। ঠিক আছে, তাহলে আরেকটা সমীকরণ আমরা প্রতিষ্ঠা করলাম। লাস্ট আমরা আরেকটা জিনিস নিয়ে করব, সেটা হচ্ছে ডিস্টেন্স কভার্ড ইন th সেকেন্ড। এটার মানেটা কি, প্রথমে এইটা বোঝো, যে ধরো একটা পার্টিকেল 10 সেকেন্ড ধরে একটা ডিস্টেন্স কভার করেছে। এবার আমি বললাম যে 10 সেকেন্ডে পার্টিকেল কতটা ডিস্টেন্স কভার করলো, এটাকে আমরা বলবো th সেকেন্ড, মানে 10th সেকেন্ড। তাহলে এই যে th সেকেন্ড, এইটা অ্যাকচুয়ালি কত সেকেন্ড, এই ডিউরেশনটা কতটা, 1 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা কিভাবে বের করব? তার মানে জিনিসটা এইরকম, যদি আমরা বলি যে পুরো টি সময় ধরে এতটা কভার করেছে, এইটা হচ্ছে টি সেকেন্ডে কভার করলো, ধরো s1 ডিস্টেন্স কভার করলো টি সেকেন্ডে, আর টি মাইনাস 1 সেকেন্ডে ও কভার করেছে এতটা s2। তাহলে s1 ডিস্টেন্স কভার করেছে টি সময়ে, আর s2টা হচ্ছে টি মাইনাস 1। তাহলে এইটুকু যে গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটা হচ্ছে 1 সেকেন্ডে কভার করলো। তাহলে s1 মাইনাস s2 দ্যাট ইজ ইকুয়াল টু হচ্ছে th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, বা এটাকে সংক্ষেপে আমরা বলবো st। লাস্ট 1 সেকেন্ডে যে ডিস্টেন্স কভার করছে সেটাই হচ্ছে th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এটা আমরা কি করে বের করব, দেখো গ্রাফ দিয়ে আমরা এটা করার চেষ্টা করি। খুব সিম্পল ওয়েতে আমরা এটাকে ডিরাইভ করার চেষ্টা করছি। দেখো তাহলে টাইমটাকে আমি দুটো ভাগ করে নিচ্ছি, এইটা ধরো টি, আর আরেকটা 1 সেকেন্ড কম দিয়ে আরেকটা টাইমের ইন্টারভাল আমরা ভেবে নিচ্ছি, আর এইটুখানি হচ্ছে টি মাইনাস 1। তাহলে এইটুখানি হয়ে যাবে কত, 1 সেকেন্ড। ঠিক আছে, নাম দিয়ে দিই ও এ বি সি ডি ই। এখান থেকে একটা পারপেন্ডিকুলার টেনে দাও, এফ জি। তাহলে th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে এই যে এই পোর্শনটা। ঠিক আছে, th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে মাঝখানের এই যে পোর্শনটা,
এই গ্রিন শেডের যে পোর্শনটা আমি করছি, এই পোর্শনটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তার এই সময়টায় আমাদের কতটা ডিস্টেন্স কভার করছে সেটা আমি বের করতে চাইছি। তাহলে এসটি মানে হলো এরিয়া অফ ট্রাপিজিয়াম BCDE, তার মানে হাফ অফ BE প্লাস CD ইন্টু DE, হাফ অফ। দেখো বিটাকে ভেঙে লিখতে পারি আমি EF প্লাস বি, আচ্ছা এইটুখানি হচ্ছে ইউ, তাহলে এইটাকে লিখছি আমরা EF প্লাস BF। সিডিটাকে লিখতে পারি DG প্লাস CG, তাহলে DG প্লাস CG। আর DE এই সময়টা হচ্ছে কত, 1 সেকেন্ড, তাহলে কি দাঁড়াচ্ছে হাফ অফ EF মানে কি ইউ, BF এই BFটাকে আমি ভেঙে লিখছি এইভাবে BF বাই AF ইন্টু AF। DG মানে আবার ইউ, CGটাকে লিখতে পারি CG বাই AG ইন্টু AG। তাহলে এবারে ভ্যালুগুলো বসিয়ে দাও, হাফ অফ ইউ প্লাস BF বাই এফ মানে সরল রেখাটার নতি এ, এফ এর জায়গায় আমরা বসিয়ে দেবো T-1 প্লাস ইউ, আবার এইটা হচ্ছে আবার সরল রেখাটার নতি এ, আর AG মানে হচ্ছে কত, AG মানে হচ্ছে T পুরো টাইমটা। তাহলে যদি তুমি এটাকে করো তাহলে 2U চলে আসবে, মানে 2Uর হাফ হচ্ছে ইউ প্লাস হাফ A ইন্টু 2T-1। তাহলে এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে ST ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ A ইন্টু 2T-1। তাহলে আমরা এখানে এই সরলরেখায় যে সরলরৈখিক গতি যখন আমরা করব, সেখানে যে সমীকরণগুলো পেলাম সেগুলো হচ্ছে V ইজ ইকুয়াল টু ইউ প্লাস AT, S ইজ ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, V স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, ST ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ A ইন্টু 2T-1, ঠিক আছে? তাহলে ভিটি লেখচিত্র আমরা করলাম এবং ভিটি লেখচিত্র থেকে যেইগুলো আমরা করতে পারি সেগুলো সবই আমি করে দেখালাম। এবারে আমি চলে আসি ST গ্রাফ। ST গ্রাফ এখানেও দুরকম কেস হতে পারে। ধরো ST গ্রাফ এখানে ইউনিফর্ম ভেলোসিটি থাকতে পারে, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম যদি ভেলোসিটি হয় তাহলে সমীকরণটা হয়ে যাবে S ইজ ইকুয়াল টু VT, তার মানে এটাকে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু mx, এই রকম সমীকরণটা। তাহলে c থাকবে না, ফলে এই রকম একটা স্ট্রেট লাইন আমরা পাবো। আবার দেখো ইউনিফর্ম ভেলোসিটি না থেকে যদি ওর অ্যাক্সিলারেশন থাকে, অর্থাৎ ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে কি হবে, অ্যাক্সিলারেটেড মোশন।
এইটুখানি অ্যাক্সিলারেটেড মোশন এই রকম হবে, ঠিক আছে। তো অ্যাক্সিলারেটেড মোশন, আচ্ছা এইখানে আমাদের মনে রাখতে হবে যে এসটি লেখচিত্রের যে কোনো পয়েন্টে নতি যেটা হবে সেটা হচ্ছে তার ভেলোসিটিকে প্রকাশ করবে। তার মানে এই পয়েন্টে যদি আমরা বলি, এই পয়েন্টে মানে t = 0 টাইমে তার নতি যদি বের করতে চাই, তাহলে এখানে এইটা যদি থিটা ধরি তাহলে θ1, এই tan θ1টা হয়ে যাবে তার t = 0 টাইমে ভেলোসিটি u। তারপরে ধরো এইখানে আমি যদি ভেলোসিটি বের করতে চাই তাহলে এই জায়গায় আমরা আবার একটা ট্যানজেন্ট ড্র করব। সেই ট্যানজেন্টের এইটা ধরো θ2 অ্যাঙ্গেল করলো, তাহলে এই পয়েন্টে আমাদের tan θ2 যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টে ভেলোসিটি। দেখতেই পাচ্ছ যে এখানে θ1 থেকে θ2 বেশি, তার মানে ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে, তার মানে অ্যাক্সিলারেটেড মোশন হয়ে যাবে। যদি আমাদের রিটার্ডেড মোশন হয় তাহলে গ্রাফটা উল্টে যাবে, ঠিক আছে। তাহলে এই রকমভাবে আমরা করতে পারি। এবারে ধরা যাক যদি একটা পার্টিকেলের ইনিশিয়ালি 0 স্পিড থাকে, ধরো ইনিশিয়ালি তার ভেলোসিটি কিছুই ছিল না, তার 0 ছিল, তাহলে কীরকম হবে, এখানে থিটার ভ্যালুটা তখন 0 হয়ে যাবে। তার মানে তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই রকম হবে। এটা হচ্ছে অ্যাক্সিলারেটেড মোশন উইথ ইউনিফর্ম ইনিশিয়াল ভেলোসিটি, সেটা হচ্ছে 0। তখন দেখো এখানে কি হয়ে গেছে, এখানে আমরা t = 0 টাইমে এখানে যদি আমরা একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে সেটা t অক্ষের সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে যাবে, 0, ঠিক আছে। কারণ আমি বলেছি যে ট্যানজেন্ট যেটা ড্র করব সেটা t অক্ষের সঙ্গে যে কোণ করবে, অ্যাঙ্গেল যেটা করবে, তার ট্যানজেন্টটাকে আমরা বলবো কি, এই পয়েন্টে তার ভেলোসিটি। তাহলে t = 0 টাইমে আমরা ট্যানজেন্ট ড্র করলে এইরকমই একটা স্ট্রেট লাইন পাচ্ছি যেটা t এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্তই রইল আজকে আমাদের আলোচনা থেকে। আমরা সমস্ত গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো করলাম, আর আমরা দেখলাম যে স্ট্রেট লাইনে কোন কোন ইকুয়েশন আমাদের লাগবে সেগুলো আমরা করলাম। তোমরা বাড়িতে ভালো করে পড়াশুনো করবে, করে চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো যে তোমাদের কি অসুবিধা আছে। আর অবশ্যই এটাকে, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আরও বেশি সংখ্যক বন্ধু এটা দেখতে পারে এবং জানতে পারে। তাহলে আজ এ পর্যন্তই রইল, ঠিক আছে। তাহলে ভালো থেকো।